হ্যালো ক্লাস 5, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 5-এর পাতাভার বইয়ের মধু আনতে বাঘের মুখে গল্পটি আমি রিডিং পড়াবো। তো চলো, তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমরা এই গল্পটা পড়ার আগে গল্পের লেখক শিবশঙ্কর মিত্র সেই কবির সম্পর্কে আমরা কিছু জেনে নেব। তার জন্য দেখো আমি চলে এসেছি 62 পাতায়, তোমরাও তোমাদের বইটি খোলো। হ্যাঁ, তারপরে আছে শিবশঙ্কর মিত্র, জন্ম 1909 খ্রিস্টাব্দে, মৃত্যু 1992 খ্রিস্টাব্দে, বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামের জন্ম। বহু বই লিখেছেন। তার লেখার বিশেষ প্রিয় বিষয় সুন্দরবন। তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন। তার সুন্দরবন বইটির জন্য ভারতের ভারত সরকার 1962 সালে তাকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন। সুন্দরবন নিয়ে লেখা তার অন্যান্য এই সুন্দরবনের আরজান, সর্দার, বনবিবি, বিচিত্র এই সুন্দরবন, রয়্যাল বেঙ্গলের আত্মকথা ইত্যাদি। ঠিক আছে, তো এই কবি পরিচিতিটা আমরা একটু পড়ে নিলাম এবং তার নিচে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে সেখান থেকে বার করবে। তো চলো এবার আমরা মেন টেক্সটে চলে যাই। তো চলো পড়া শুরু করি। বনে যাওয়ার কথায় আরজান এক পা। পেট ভরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। ধানাই, আরজান ও কফিল মধু কাটতে 3জন লোক চাই। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে আর দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয়জন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোক বলে মন্ত্র জানা চাই। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধানাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধানাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে। একটা চাক কাটা হলে মধু ছেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে বনের গভীরে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং। তো এটুকু পরে আমরা বুঝতে পারলাম যে মধু তো অনেক কষ্ট করেই শিকার করতে হয়, সংগ্রহ করতে হয়। এবং সুন্দরবন অঞ্চল তো একটা ম্যানগ্রোভ অঞ্চল, জঙ্গল। তো সেখানে মধু কাটতে যাওয়া কিন্তু খুবই রিস্কের, কারণ মৌমাছির চাক কিন্তু সব জায়গায় থাকে না, সেটাকে খুঁজে খুঁজে বার করতে হয়, চারিদিকে যেতে হয়। আর যত গভীরে যাওয়া যায় ততই মৌমাছিদের চাক বেশি সেখানে পাওয়া যায়। তো সেই ঘন জঙ্গলে, আর সেখানে তো রয়্যাল বেঙ্গল টাইগার, তো সেই বাঘকে নিয়ে কিন্তু গল্পটা আছে। ঠিক আছে, আর মধু কিভাবে কাটতে হয় তোমরা তো এখানে বুঝতে পারলে যে একজনকে মন্ত্র জানতে হয়, নয়তো মন্ত্র যদি না জানে মৌমাছিরা তো পালাতে পারবে না। আর চাকে যদি মৌমাছি থাকে তাহলে তো সেই লক্ষ লক্ষ মৌমাছি, একটা মৌমাছি কামড়ে দিলেই তো সেই জায়গাটা একদম জ্বলে যায় বা ফুলে অবস্থা সেই জায়গাটা খারাপ হয়ে যায়। কিন্তু আর মৌমাছিরা না শত্রুর খোঁজ খুব তাড়াতাড়ি পেয়ে যায়, তাই জন্য তাদেরকে মন্ত্র দিয়ে একটা মন্ত্রর সাহায্যে তাকে চালিত করতে হয় যে অন্য পথে তারা চলে যায়। তারা বুঝতে পারে না যে তাদের মৌচাকটা ভাঙা হচ্ছে। তো চলো তার পরের পাতায় কী আছে দেখি। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছিদের গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3জনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূর বনের ভেতরে গিয়ে 3জনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3জনের কাজ ভাগ করাই আছে।
কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেই দিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে, তাই হোঁচট সামলাবার জন্য ধানাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। ট্যাকের দিকে সামনেই একটা গড়ান গাছ, তার ওপাশে হেদো বনের ঝোপ। গড়ান গাছে মধুর চাক দেখে ধানাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তেই বলল, না রে, এতে মধু নেই। তাহলে দেখো এখানে কি বলেছে যে তারা এবার যাচ্ছে, পথ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তিনজনে এবার চারিদিকে তো আর মধু একসঙ্গে তো যদি ওরা থাকে তাহলে সেখানে তো খুব কম মৌচাকই পাওয়া যাবে। তাহলে তিনজনে যদি তিন দিকে চলে যায়, এ একটা পেলো বা ও ওইদিকে একটা পেলো, সেরকমভাবে হয়। এর জন্য কিন্তু তিনজনের একসঙ্গে থাকা সম্ভব হয় না। তো এবার তারা আস্তে আস্তে যাচ্ছে, কারণ এত ঘন জঙ্গলে হোঁচট খেয়ে যদি পড়ে তাহলে সেখানে প্রচুর গাছ কাটা, তাদের পা কেটে যেতে পারে, তাই জন্য তারা লাঠি ব্যবহার করে। হ্যাঁ, তারপরে আরেকটা তোমাদের এখান থেকে কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে ট্যাক মানে কি? ঠিক আছে, ট্যাক কাকে বলে? তাহলে কি হবে, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। বুঝতে পারলে? তো এটুকু পড়ে আমরা এটুকু বুঝলাম। তাহলে পরেরটা কি আছে দেখি নিই। ট্যাকের মাথার দিকে আর না গিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু কি বললে কি হবে? মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটি মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে, ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে সে শীষে পার হবে, তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনে বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পেছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার দিকে। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব, তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগোবারও না। তাহলে তোমরা দেখো যে তারা একটা মধু আনতে গেছে এবং সেখানে একটা চাকে মধু নেই, কিন্তু সে যখন সেই মাটির ঢেলাটা ছুঁড়েছে, সেই মৌমাছিরা তাদেরকে তাড়া করেছে। এবার একটা শীষে বলতে একটা গর্ত, মানে বনের মধ্যে তো অনেক খাদ বা এরকম অনেক বড় বড় গর্তগুলো হয়, সেগুলো এবার পার করতে হবে। আর ওর মাথায়, ধনাইয়ের মাথায় বড় কলসি, সেটা নিয়ে কীভাবে পার হবে সেটা দেখার চায়, তার জন্য একটা বড় লাঠিকে পেতে দিয়েছে যাতে ওই সাঁকোর কাজ করে। তো তারপর যখন পেছন ঘুরে দেখছে যে ওদের সাড়া পাওয়া যাচ্ছে না কেন, তখন দেখছে একটা বাঘ। বুঝতে পারলে তো? তাহলে সামনে বাঘ আর এদিকে ওই তাদের আরজান এবং কফিলের পালাবারও সাহস হচ্ছে না, কারণ সামনে বাঘ। তারা যদি পালাতে যায়, কোনো রকমে যদি তাদের দেখে নেয়, তাহলে তো একদম তাদের ছিঁড়ে খাই নেবে।
তারপরে চলো দেখি কি আছে। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপরে। সে গাছটা ধরেই ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাই ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘটা উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভেতরে। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাট করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভেতর। কলসও ভেঙে পড়লো তার মাথার ওপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোঁত করতে লাগলো। তো গল্পটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা বিশেষ কিছু এটা থেকে জানতে পারলাম না, মানে এটুকুতেই শেষ। বাঘটা যে তাদের সামনে এলো, এবার বাঘটা তাকে লক্ষ্য করে ঝাঁপ দিতে গেছে, কিন্তু সে কোনো রকমে বেঁচে গেল এবং সেই তবলা গাছে কিন্তু বাড়ি খেয়েছে, মানে সেই বাঘটা ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে সেই গর্ত বা শীষের মধ্যে পড়ে গেছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।